আপনাদেরকে অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা বিভিন্ন যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, তারপরে অন্য কোস্টগার্ড, এই সমস্ত আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম। মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ব্রডলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়, তারপরে অবৈধ অস্ত্রের রোধ, নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা, এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক, প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সাথে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো, আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো, তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ, কালো টাকার নিয়ন্ত্রণ, অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরও সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কি না। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হেলিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়। কি করা যাবে ভাই, আমার উচ্চতা আর একটু বাড়াতে পারলে ওটা ভালো হতো, তাই না? আপনার ভোট কেন্দ্রে অবস্থান পার্বত্য জেলায় এখানে রাখেন। আচ্ছা, যারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কী হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এইটা
যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে করলে জিনিসটা আরও সুসংগত হবে। কেননা কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, আরেকজনও করেছেন 3টা জায়গা, তো এটা সমন্বয় করলে বেটার হবে। এবং এই কোঅর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন্ড থাকে ক্লিয়ারলি, এবং সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা, যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে। যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না, বা প্লেন ল্যান্ডের কমন স্ট্রাকচারটা বর্ডারে নিয়ে এলাতে হবে না, এরকম জায়গাগুলো নিয়ে আরও একটু ফার্নিশ করতে হবে, এবং ওনারা এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন। যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ, যানবাহনের স্বল্পতা একটা বিষয়, তো সেই ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায়, অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে। ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এটা আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে তফসিল ঘোষণার প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে, কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায়। কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোধহয় কাজ করেন, বিষয়টা তা না, সেটা আশ্বস্ত করা হয়েছে। আইজিপি মহোদয় জানিয়েছেন যে 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন, এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। আপনার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি বলবো যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্যও যে প্রশিক্ষণটা সেটা করতেছেন। এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচনের মুখী, এই বিষয়টা। এর বাইরে মোটামুটিভাবে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আরও কিছু কাজ আমাদের করতে হবে পর্যায়ক্রমিকভাবে। আজকে এটা সূচনা ছিল, এবং আমরা এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্যদের সাথে বা এককভাবে বা যৌথভাবে এই সমস্ত জিনিসগুলোকে আরও ফাইন টিউন করব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান, যেটার প্রতি জাতি অঙ্গীকারবদ্ধ। এই হচ্ছে আজকের মোটামুটিভাবে। আরপিও সংশোধনে সেখানে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করা হচ্ছে, সশস্ত্র বাহিনীকে। আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীকে এনএ টু সিভিল পাওয়ারে থাকবে আগের নির্বাচনগুলোর মতো, নাকি তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে থাকবে? কোন সিদ্ধান্ত? এটার ব্যাপারে এটা আরপিওটা সংশোধন হয়ে আসুক, এর ব্যাপারে আমি বললাম তো যে দুটো মতামতই আছে, বাট তাদের কন্টিনিউয়েশনের পক্ষে আলোচনা হচ্ছে। ইনএ টু সিভিল পাওয়ার যেটা আছেন, কিন্তু তার সাথে সেটার সাথে আরপিওর সাথে সাংঘর্ষিক যেন না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। আমি প্রথমেই বলে নিচ্ছি, আজকে সূচনা, এটাকে একদম কনক্লুসিভ কোনো কিছু না, এটা তো ধারাবাহিকভাবে আরও আগাবে। কারণ এর সাথে আরেকটা বড় জিনিস আছে, যেটা বাজেট। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইউনিটি একটা বাজেট, তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলোও আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। কেউ এখনও পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। আবার আপনি যেটা বললেন সেটা, এখন এটা নিয়ে আরও ভবিষ্যতে যেটা আলোচনা যেটা করা হবে সেইটা। আমাদের কনসার্নগুলো
আমরা যেগুলো নিয়ে আলোচনা মূলত করতে চেয়েছিলাম, যে বিষয়গুলো আমি বললাম শুরুতেই, সেগুলোর ব্যাপারে আমরা দেখলাম যে সবাই মোটামুটিভাবে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা এই জিনিসগুলোকে উত্তর দিয়েছেন। আলোচনা ছিল যে আপনার তফসিল থেকে ভোটের পরের আলোচনাটা বেশি প্রাধান্য পেয়েছে, কিন্তু নির্বাচন আগে অর্থাৎ এখন থেকে যে সময়টা, সেই সময়টাতে তারা নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি দেখছে কিনা এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা কতটুকু ভোটের জন্য আপনার উপযোগী, সেই বিষয়ে এ বিষয়ে আমি আপনাকে বলছি যে নির্বাচনের সময়সীমাটা আমাদের হচ্ছে তফসিল ঘোষণা থেকে, আমাদের এখতিয়ারাধীন হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত। আমাদের আলোচনার পরিমিতিটা এইটুকুতেই সীমিত ছিল, বাকিটুকু নিয়ে আমাদের আলোচনার এই মুহূর্তে সুযোগ নাই এবং আমরা করিও নাই। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজে উদ্বেগ করার মতন স্যার পরিবেশ আছে স্যার? অবশ্যই আছে, তারা অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। আমি এটার উত্তর আমি অলরেডি দিয়েছি। বাজেট কবে নাগাদ চূড়ান্ত হবে স্যার, নির্বাচনী বাজেট? আস্তে আস্তে আমি সবাইকে তো একসাথে উত্তর দিতে পারবো না। স্যার একটি বিষয় জানা ছিল, সশস্ত্র বাহিনী, আনসার এবং পুলিশ কোন বাহিনী কত সংখ্যক থাকবে, তারা সব মিলিয়ে 1.5 লক্ষ? না, সব মিলিয়ে 1.5 লক্ষ না, আমি পুলিশের কথা বলেছি। আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ। আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ এইটুকু। হিসাবগুলো না আরও ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। ওনারা মোটামুটিভাবে মোটা দাগে বলেছেন যে এরকম, সবাই বলেছেন যে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। বর্তমান পরিস্থিতি কিংবা পরবর্তীতে ভোটের সময় কোনো শঙ্কা তার প্রকাশ করেন নাই? না, আশঙ্কা প্রকাশ করার তো যৌক্তিক কোনো কারণ কেউ করেননি। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। স্যার মব নিয়ে কোনো কথা হয়নি স্যার? স্যার মাঝখানে সিইসি যখন কথা বলছিলেন তখন বলছিলেন যারা মব করবে তারা তো 300 আসনে ভাগ হয়ে যাবে, তো এই প্রশাসনের সঙ্গে মিটিং এর সময় এরকম আজকের আলোচনায় এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো থেকে যে কথা আছে যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে এটা নিয়ে আজকের আলোচনায় রাষ্ট্রের বড় বড় জায়গাতে ঘটেছে, বড় বড় মানে গুরুত্বপূর্ণ স্থাপনাতে হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়ে কিছু অনেকেই রাজনৈতিক দল বলেছে যে এই পরিস্থিতিতে আসলে নির্বাচন সম্ভব না। আজকের এই আলোচনায় এই সম্পর্কিত কোনো আলোচনা হয়নি। আজকের আলোচনাটা ছিল মূলত নির্বাচনকে সুষ্ঠু আরো সুন্দর করার জন্য প্রস্তুতিমূলক বিষয়। আপনি যে কথাটা বলেছেন এটার সাথে আজকের আলোচনার সাথে এর সাথে কোনো সূত্র ছিল না। আচ্ছা, লুট হওয়া, ওনারা বলেছেন যে কিছু অস্ত্র এখনো পর্যন্ত 85% পর্যন্ত তারা রিকভারি করেছেন, আরও কিছু অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে আর চলমান আছে। এটা স্যার বাজেটটা কবে নাগাদ? বাজেটটা আমাদেরকে আমরা আরও তো পর্যায়ক্রমিক আলোচনা করব, একবারে বাজেটের কথাটা আসেনি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তখন আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো একটা টেন্টেটিভ, বাজেট তো সবসময়ই থাকে, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য একটা বাজেটের ব্যবস্থাটা অর্থ বিভাগে পাঠিয়ে ব্যবস্থা করতে সময় লাগবে। স্যার নির্বাচনে জেলা প্রশাসকদের যে দায়িত্বটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিটার্নিং কর্মকর্তা, এবার নির্বাচনের দায়িত্ব এ বিষয়ে কারা আসলে থাকবেন এ বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি। আপনাদের কোনো সিদ্ধান্ত আছে এ বিষয়ে আমাদের আজকের আলোচনায় এ সম্পর্কে কিছু নাই। এটা যদি আর ভবিষ্যতে যখন হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের